খানিক বাদে ট্রলার আবারও কেঁপে উঠল। মিম সহসা অপর হাতে শার্টের উপর দিয়েই আরিফের হাত খামচে ধরেছে। আরিফ শীতল চোখে মিমের উদগ্র আননে চেয়ে আছে। সর্বক্ষণ ছটফট করা মেয়েটার ভীতিকর চেহারা দেখে আরিফ মৃদু হাসল। আস্তে করে বলল, তোমার না খুব সাহস, এই কি তবে সাহসের নমুনা? মিম আর চোখে তাকালো। আরিফের ঠোঁটে হাসি দেখে মিমের খুব রাগ হলো। আরিফের হাত ছেড়ে সহসা উঠে যেতে চাইল, কিন্তু আরিফের হাতে বন্দি হাতটাকে ছাড়াতে ব্যর্থ হলো। মিম গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত ছাড়ো। এই হাত ছাড়া যাবে না। কেন? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? মানে? তুমি আমার ঝগড়া করা একান্ত সঙ্গী, তোমার জন্য আমার মন সর্বদা বন্দী। মিম কপাল কুঁচকে বিড়বিড় করলো, তোমার কি মাথায় সমস্যা? কি বলতে বলছো? তুমি বললে পাগল হয়ে ঘুরবো সাজেক পিলিতে, তুমি বললে নীল দিগন্তে উঠবো সাদা রঙের ঘুড়িতে। মিম বেকুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে অকস্মাৎ বলে উঠল, তুমি ভাই যা খুশি করো, আগে আমার হাতটা ছাড়ো। হাত ছাড়িয়ে যাবে কোথায়? চলো না স্বপ্নপুরীতে গা বাসায়। মিম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আর্তনাদ করলো, আমার হাতটা ছাড়ো। হাত ছাড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাবু। আমি বাবু না, ওকে? হাত ছাড়ো, আমি হৃদের পাশে বসবো। আরিফের হাসি মুখে সহসা আধার নেমেছে। কণ্ঠে রাগ ঢেলে দাঁতে দাঁত চেপে বলল, তুমি ওর পাশে বসবে না, বসলে শুধু আমার পাশেই বসবে। কেন? ও আমার বেয়াই বন্ধু, ওর পাশে আমি কেন বসবো না? আমি বারণ করেছি তাই। তুমি আমাকে বারণ করার কি? আমি তোমার ভাই। তানভীর ভাইয়াও তো আমার ভাই। ভাইয়া তো কখনো কোনো কারণে আমাকে বারণ করে না। ভাইয়ের বারণ করার প্রয়োজন পড়েনি তাই করেনি, আমার প্রয়োজন তাই বারণ করছি। আচব তো, তোমার কি প্রয়োজন? আমার তোমাকে প্রয়োজন। মানে? আরিফ মিমের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে চাপা স্বরে বলল, ব্যাঙ্গের মাথা মতো বুদ্ধি নিয়ে এত ঝগড়া করো কিভাবে? আমি ঝগড়া করি? না, কখনই না। তুমি তো অবুঝ একটা ভাবো এখনো। এখনো করি? কিছু না। আরিফ মেঘ কম করে হলেও শখানেক ছবি তুলে ফেলেছে। আসিফ আর জানা তো বেশ কিছু ছবি তুলেছে, তবে বন্যা লজ্জায় তানভীরের দিকে ঠিকমতো তাকাতেই পারে না। যে কটা ছবি তুলেছি সবগুলোতেই বন্যা অন্যমনস্কভাবে এদিক সেদিক তাকিয়ে আছে। তানভীর বন্যার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করলো, এখন লজ্জায় আমার দিকে তাকাতেই পারছো না? সকালে এত মানুষের সামনে জড়িয়ে ধরার সময় তোমার লজ্জা কোথায় ছিল বলো তো? সকালে এত মানুষ থাকলো আবির ভাইয়া আর আসিফ ভাইয়া ছিলেন না। হায় রে, তুমি ওদের দিকে লজ্জা পাচ্ছ, অথচ বড় ভাই হয়ে ওদের মধ্যে মিনিমাম লজ্জাবোধ নেই। দেখছো কত সুন্দর করে ছবি তুলছে, আর তুমি? ওনারা বিবাহিত, যেভাবে ইচ্ছে সেভাবে ছবি তুলতে পারে। চলো আজই বিয়ে করব। না, কেন? পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করব না আমি। ইস, বিয়ে করব না বললেই হলো? ভালোই ভালোই রাজি না হলে কিডন্যাপ করে এনে বিয়ে করব। আপনার এত সাহস? নিজের সাহসে না কুলোলে প্রয়োজনে আশেপাশের সবার থেকে সাহস ধার নিব, তবুও তোমাকে আমার করেই ছাড়বো। এতটা পথ জার্নিতে আবির এক সেকেন্ডের জন্য মেঘকে ছাড়ছে না। জান্নাত অনেকক্ষণ যাবৎ বিষয়টা লক্ষ্য করছে, তবে কিছুই বলছে না। ছবি তোলা শেষে জান্নাত অনুষ্ণ কণ্ঠে বলে উঠল, ভাইয়া, তুমি মেঘকে নিয়ে এত ভয় পাও কেন? আবির মেঘের দিকে এক পলক তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আজকের আকাশটা দেখেছ? চারদিকে শুধু সাদা মেঘের ওড়ব। সে মেঘেদের ভিড়ে আমার মেঘ হারিয়ে গেলে অন্তর্ধানের বিজ্ঞপ্তি কোথায় দিব বলো? আসিফ মেকি স্বরে বলল, তুই বরং মেঘকে সিন্ধুকে তালা দিয়ে রেখে দে, মাঝে মাঝে বের করে দেখবি, আবার সযত্নে রেখে দিবি। আবির উচ্চ শব্দে হেসে বলল, বুদ্ধিটি কিন্তু খারাপ না। ফাজিল। সারাদিনের ঘোরাঘুরি শেষে সন্ধ্যা নাগাদ ক্লান্ত হয়ে সবাই রিসোর্টে ফিরেছে। ফ্রেশ হয়ে যে যার মতো রেস্ট নিচ্ছে। তানভীর বন্যাকে বারবার মেসেজ দিচ্ছে। অবশেষে বাধ্য হয়ে বন্যা রুম থেকে বেরিয়েছে। তানভীর রুমের সামনেই দাঁড়ানো। বন্যা বের হতেই বলল, চলো। কোথায়? ঘুরতে। খুব ক্লান্ত লাগছে। কোলে নিতে হবে। বন্যার অকস্মাৎ সকালের ঘটনা মনে পড়ে গেছে। আবিরের মতো তানভীরও যদি একই কাজ করে বসে, তার জন্য আগেভাগেই বলে উঠল, আমি একাই যেতে পারবো। ঠিক আছে চলো। সবার রাতের খাবার শেষ, অথচ তানভীরদের আসার কোনো নাম নেই। বাধ্য হয়ে আবির তানভীরের নাম্বারে কল দিল। রিসিভ করতে উষ্ণ স্বরে বলল, চাঁদ সমুদ্র আর তাকে দেখা শেষ হলে রিসোর্টে ফিরে আসেন ভাই।
এটা কিন্তু আমার আপনার এলাকা না। 10 মিনিটের মধ্যেই চলে আসছি। ঠিক আছে। মাঝখানে একদিন কেটে গেছে। কক্সবাজারের আশেপাশে সব কিছুই মোটামুটিভাবে দেখা শেষ। বন্যা আর তানভীরের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে, তবে আবির কাবাব নেহাট্টির মতো তানভীরের পিছনে লেগে আছে। বন্যা আর তানভীর আলাদাভাবে কোথাও গেলে 30 মিনিটের উপরে হলেই ওয়ার্নিং স্বরূপ কল দেওয়া শুরু হয়, অথচ আবির মেঘকে নিয়ে ঘুরতে যাওয়ার আগেই ফোনটা বন্ধ করে ফেলে। সকালের ব্রেকফাস্ট শেষ করা মাত্রই বাসা থেকে কল আসছে, আজ মাইশাপু ডেলিভারি। আবির সবার উদ্দেশ্যে বলল, আমাদের যেতে হবে, তোমরা চাইলে আরো 2-1 দিন থাকতে পারো। তার কোনো প্রয়োজন নেই, ঘুরতে আসছি, ঘুরলাম, এখন আমাদের একসঙ্গে ফেরা উচিত। ঠিক আছে। হুট করে ডিসিশন হওয়ায় ট্রেনের টিকিট ম্যানেজ করা সম্ভব হয়নি, তাই বাসেই রওনা দিয়েছে। বন্যা আর রিদ একসঙ্গে বসেছে, তানভীর আর আরিফ বন্যাদের পাশাপাশি বসেছে, তাদের সামনে মিম, আইরিন, আসিফ আর জান্নাত বসেছে। আবির আর মেঘ পেছনের দিকে বসেছে। মেঘ আবিরের মুখপানে তাকিয়ে থেকে শীতল কণ্ঠে বলল, আমার বান্দরবন যাওয়ার খুব ইচ্ছে ছিল। কিছুদিন পর আবার আসবো, তখন সাজেক বান্দরবান সব ঘুরবো। আবার? তো কি করব? তুমি যদি মাইশাপুর বাবু কোলে নেওয়ার জন্য বায়না না করতে, তাহলে আজ আমাদের এভাবে যেতে হতো না। চট্টগ্রামের সব জেলা ঘুরে তারপর বাসায় ফিরতাম। আমি কি জানতাম নাকি? আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইল, মিনিট খানেক এক দৃষ্টিতে তাকিয়ে বলল। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করল, এভাবে তাকিয়ে আছেন কেন? আবির ঠোঁট কামড়ে হেসে আচমকা বলে উঠল, তোমার যে ছোট বাবু এত পছন্দ, এটা তো আগে জানতাম না। জানলে কি করতেন? আবির ফিসফিস করে বলল, মাইশাপু মা হওয়ার আগে তোমাকে আম্মু ডাক শোনাতাম। আপনার কি একটু লজ্জা নেই? লজ্জা থাকে দেখে জরুরি বউ? হ্যাঁ, খুব জরুরি। তুমি একটু দেবে? আমি কি দিব? লজ্জা। উফ, আমি আপনার সাথে বসবোই না। বাচ্চা আমি স্বভাব না ছাড়লে কিন্তু আম্মু হতে পারবে না। দোহায় লাগে, বাসে অন্তত এমন কথা বলবেন না। ঠিক আছে, বাকি কথা রাতে হবে। মেঘ জানলার বাইরে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। আবির চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে। কয়েক মিনিট যেতেই মেঘ অতর্কিতে আবিরের দিকে ঘুরল। আবিরের কিছু সময়ের নীরবতায় মেঘের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠেছে। মেঘ আবিরকে এক পলক দেখে আবিরের কাছাকাছি চেপে বসে আবিরের বুকে মাথা রাখল। আবির তৎক্ষণাৎ মেঘকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। আবিরের দুষ্টুমিতে অতিষ্ঠ হলেও মেঘ আবিরের নীরবতা একদমই সহ্য করতে পারে না। আবির কিছুক্ষণ চুপ থাকলে মেঘের মনে দুশ্চিন্তা হানা দেয়। মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকল, এই শুনছো? বলো। একটা গান গাও। এখন? হ্যাঁ, কি গান? তোমার ইচ্ছে। আবির আস্তে করে গলা ঝেড়ে গুনগুন করে গাইতে শুরু করলো। তুমি সাগর নীলিমা নাও, তুমি মেঘের বর্ষা নাও, তুমি সাগর নীলিমা নাও, মেঘের বর্ষা নাও, তুমি শুধু আবিরের ময়না, ময়না, তুমি আবিরের ময়না। এদিকে বন্যা আর রিদ দুজনেই ঘুমাচ্ছে। তানভীর ঘাড় কাঁধ করে মুগ্ধ চোখে বন্যাকে দেখছে। অনেকক্ষণ পর বাসের ঝাঁকিতে বন্যার ঘুম কিছুটা কেটেছে। অর্ধ ঘুমে থেকে তানভীরের বিমোহিত চাহনি দেখে লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। তানভীর তখনও এক দৃষ্টিতে চেয়ে আছে, পরিস্থিতির জন্য মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবিরটা বাসায় এসে কোনো মতো ফ্রেশ হয়ে সরাসরি হাসপাতালে চলে গেছে। মাইশাপুর হাজব্যান্ড ওটি রুমের বাহিরে অপেক্ষা করছে। পাশেই একটা কেবিনে আবিরের মামা, মামি, আব্বু, আম্মু, মালা, সাকিব সহ মাইশার শ্বশুরবাড়ির কয়েকজন বসে আছে। আবিরের মামার বাড়ির দিকে বাসার বেবি প্রথম। সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মেঘ এতক্ষণ খুশিতে থাকলেও সবার অবস্থা দেখে এখন ভয় পাচ্ছে। মেঘের বোধশক্তি হওয়ার পরেই প্রথমবার কারো ডেলিভারির মুহূর্তে হাসপাতালে উপস্থিত হয়েছে। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু ভেতর থেকে বাবুর কান্না শোনা যাচ্ছে না। ভয়ই মেঘের কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে। এক মুহূর্তের জন্য নিজেকে মাইশাপুর জায়গায় চিন্তা করতে অতর্কিতে মেঘের মাথা ঘুরতে শুরু করেছে। মেঘ কেবিনে ঢুকে মালিহা খানের পাশে বসে কয়েক ঢোক পানি খেয়ে নিল। মালিহা খান মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, টেনশন করিস না। মেঘ শীতল চোখে তাকাতে মালিহা খান মলিন হাসলেন। অকস্মাৎ পাশের রুম থেকে নবজাতকের কান্নার শব্দ শোনা গেল। বেবির কান্নার শব্দে রুমে থাকা প্রতিটা মানুষের স্বস্তি ফিরেছে। নবজাতকে কোলে নেওয়ার জন্য মেঘের ডাক পড়েছে, কিন্তু মেঘ ভয়ে যেতে পারছে না। মেঘ কোনো মতে শক্ত গলায় বলল, ভাইয়া, বাবুকে আপনি কোলে নেন প্লিজ, আমি নিতে পারবো না। মাইশার হাজব্যান্ড মেঘকে কয়েকবার ডেকেছে।
কিন্তু মেঘের হাত পা সহ পুরো শরীর কাঁপছে। মাইশার হাজব্যান্ড বাবুকে কোলে নিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়িয়েছে। মেঘকে উদ্দেশ্য করে কোমল কণ্ঠে বলল, মেঘ, তুমি বলেছিলে বাবুকে কোলে নিবে, অন্তত পক্ষে একবারের জন্য নাও। মেঘ আবিরের দিকে তাকালো। আবির মৃদু হেসে চোখে ইশারা দিল। মেঘ বিছানায় বসে দুহাত বাড়িয়েছে। মাইশার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে বাবুকে মেঘের কোলে দিল। লাল টুকটুকে ছোট্ট একটা বাবু মেঘের কোলে অঝরে কাঁদছে। দু একবার চোখ খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফের কাঁদতে শুরু করেছে। কিছু সময়ের জন্য মেঘের সর্বাঙ্গ কালবৈশাখী ঝড়ের মুখোমুখি হলো। অজানা এক ভয় আর আতঙ্কে মেঘের দুচোখ টলমল করছে। বাবুর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চোখে পানি জমে বাবুকে ঘোলাতে দেখা যাচ্ছে। মালিহা খান মেঘের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরে বাবুকে কোলে নিয়ে মাইশার আম্মু আর শাশুড়ির কাছে নিয়ে গেছে। বাবুর কান্না, বাড়ির সবার হৈহুল্লোর মেঘ সহ্য করতে পারছে না। মেঘ মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেছে। আবিরও এক দৌড়ে বেরিয়েছে। মেঘের কাছাকাছি দাঁড়িয়ে চোখ মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে ডাকল, এই মেঘ, কান্নার জন্য মেঘ কথাই বলতে পারছে না। আবির ফের বলল, কি হয়েছে তোমার? মেঘ কাঁদতে কাঁদতে শুধু বলল। এই কষ্টের আড়ালে সীমাহীন চোখ লুকিয়ে থাকে। মেঘ ক্রন্দিত নয়নে তাকাতেই আবির নড়ে উঠল। সহসা স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, সরি। তুমি মানসিকভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত আমি বাবুর কথা আর বলবো না। এবার তো কান্না থামাও প্লিজ। তানভীর, মিম, আরিফ, আসিফরা কিছুক্ষণ পরে হাসপাতাল এসেছে। সবাই বাবুকে দেখছে আর যে যার মতো গিফট দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে মায়েশা আপুকে কেবিনে শিফট করা হয়েছে। এই সময়ের মধ্যে মেঘের মনের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। মেঘ বাবুকে কোলে নিয়ে গবেষণা শুরু করেছে। একসময় আবিরও মেঘের সঙ্গে সঙ্গ দিল। বাবুর নাম, চোখ, ঠোঁট কাহার মতো হয়েছে সেসব নিয়ে তর্ক বিতর্ক লেগেছে। আলী আহমেদ খান বাইরে ছিলেন। আবির মেঘের তর্ক বিতর্ক শুনে রুমে এসেছে। আলী আহমেদ খান আসতেই আবির মাথা নিচু করে দূরে সরে দাঁড়ালো। আলী আহমেদ খান কিছু বলতে চেয়েও সহসা কথা গিললেন। আবিরের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, বাইরে আসো, কথা আছে। আবির সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। 10 মিনিট পরে কেবিনের দরজায় দাঁড়িয়ে তানভীরকে উদ্দেশ্য করে বলল, তানভীর, বাসায় গেলে সবাইকে নিয়েছিস? রুম ভর্তি মানুষ, তাই মেঘকে কিছু বলতে চেয়েও বলতে পারল না। মেঘরা বাসায় ফিরেছে 10টার দিকে। সবাই সবার মতো শুয়ে পড়েছে। মেঘ আবিরের রুমে কিছুক্ষণ পায়চারি করে হঠাৎ এক দৌড়ে নিচে চলে আসছে। আবিরের রুমটা অনেক বড় হওয়ায় মেঘের একা থাকতে ভয় লাগে, তাই ড্রয়িং রুমে চলে এসেছে। টিভি দেখতে দেখতে আবিরকে কয়েকবার কল দিয়েছে, কিন্তু আবির কল রিসিভ করছে না। মেঘ এক এক পর্যায়ে সোফাতে শুয়ে পড়েছে। প্রায় 12টার দিকে মালিহা খান টিভির শব্দে রুম থেকে বেরিয়ে এসেছেন। মেঘকে সোফায় ঘুমিয়ে যেতে দেখে ঘড়ির দিকে তাকালেন। আবিরের আম্মু, চাচু কেউই এখনো বাসায় ফেরেনি। মালিহা খান মেঘের মাথায় হাত বুলিয়ে আস্তে করে ডাকলেন, মেঘ, হুম। এখানে ঘুমাচ্ছিস কেন? রুমে ভয় লাগে। কেন? জানি না। মালিহা খান সোফার একপাশে বসলেন। মেঘকে নিজের উড়ুতে শুয়ে দিলে চুলে হাত বুলাতে বুলাতে বললেন, মাইশার বাবু দেখে ভয় পেয়েছিস? হ্যাঁ। সংসার জীবন বড়ই কঠিন মা। এই জীবনে ভয়কে জয় করেই চলতে হবে। আবির এখনো ফিরছে না কেন? জানি না, কল রিসিভ করছেন না। আচ্ছা, তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মেঘ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে হঠাৎই ডাকলো, বড় আম্মু, বল। একমাত্র ছেলের বউ হিসেবে তোমার কি আমাকে পছন্দ? পছন্দ না হলে কি ছেলের বউ করতে রাজি হতাম নাকি? এখন ঘুমানোর চেষ্টা কর, না হয় মাথা ব্যথা করবে। কিছু সময়ের মধ্যে মেঘ ঘুমিয়ে পড়েছে। 10 থেকে 20 মিনিটের মধ্যে আবির দৌড়ে বাসায় ঢুকেছে। মালিহা খানকে সোফায় বসে থাকতে দেখে পা থামিয়ে ধীর গতিতে আগায়। আম্মুর কোলে ঘুমন্ত মেঘকে দেখে আবির অপ্রত্যাশিতভাবে হেসে ফেলল। আবিরের হাসি দেখে মালিহা খান রাগী স্বরে, তোর দায়িত্ববোধ কি কোনোদিনও আসবে না? আসবে। কবে আসবে? বিয়ের পর এত রাত করে কেউ বাসায় ফিরে? মেয়েটা এমনিতেই ভয় পায়, তার উপর তুইও নিরুদ্দেশ হয়ে গেছিস। তোর বউকে দেখে রাখার দায়িত্ব কি আমার? সরি। তুই যে বিয়ে করেছিস, এটা কি তোর মনে থাকে না? থাকে তো। তাহলে তোর আব্বু কোথায়? চাচুরাই বা কোথায়? আসতেছে। কোথায় গিয়েছিলি? আব্বু এসে সব বলবে। আমি আপাতত ওকে নিয়ে যাই। চাচু এসে মেয়েকে অবস্থা দেখলে আমার খবরই আছে। হুঙ্কার দিল। আবির ঝটপট মেঘকে কোলে নিয়ে রুমে চলে যাচ্ছে। আজ শুক্রবার, বন্যার বোনের কাবিন হবে, তাই বন্যাদের বাসায় সকাল থেকে রান্নার আয়োজন চলছে।
কাছের আত্মীয় স্বজনরা ইতোমধ্যে চলে এসেছেন। এতটা পথ জার্নি করে আসায় বন্যার শরীর খুব ক্লান্ত, এজন্য ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। হাত মুখ ধুয়ে রুম থেকে বেরিয়ে যেই নামতে যাবে অমনি বন্যার মামাতো ভাইয়ের সাথে দেখা, যার সাথে কোনো এক সময় বন্যার বিয়ে ঠিক হয়েছিল। ছেলেটা বন্যাকে দেখে মৃদুস্বরে বলল, কেমন আছো? বন্যা উত্তর না দিয়ে ফের নিজের রুমে চলে গেছে। দরজা চাপিয়ে আবারও শুয়ে পড়েছে। বন্যার চোখে তীব্র আক্রোশ, মন আর মেজাজ দুটোই চরমভাবে খারাপ হয়ে গেছে। 5 মিনিট পরেই তানভীরের কল আসছে। বন্যা রিসিভ করবে না ভেবেও রিসিভ করলো। তানভীর মোলায়েম কণ্ঠে বলল, গুড মর্নিং মিস্ট্রেস। গুড মর্নিং। ব্যস্ত? না, বলুন। কি করছো? কিছু না, শুয়ে আছি। তানভীর ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, এত বেলা হয়ে গেছে, এখনো শুয়ে আছো কেন? শরীর কি বেশি খারাপ? না, কি হয়েছে? তেমন কিছু না। আপনি কল দিয়েছিলেন কেন? বন্যার ভারী কণ্ঠের কথাবার্তা শুনে তানভীর শঙ্কিত হলো। পরপর ধীর কণ্ঠে জানতে চাইল, বাসে কি কোনো সমস্যা? না। বলো। তানভীরের গম্ভীর কণ্ঠ শুনে বন্যা সহসা হাসার চেষ্টা করলো। মৃদু হেসে বলল, আপনি অল্পতে এত সিরিয়াস হয়ে যান কেন? আপুর বিয়ে হয়ে যাচ্ছে, সেজন্যই মনটা একটু খারাপ। এখন বলুন, মেয়েকে মিমদের নিয়ে কখন আসছেন? আমি বোধহয় আসতে পারবো না। কেন? ভাইয়া বলো আমাকে নিয়ে কোথায় যাবে, কিছুক্ষণের মধ্যে বের হতে হবে। তুমি চিন্তা করো না, বনুরা সময় মতো পৌঁছে যাবে। আপনি আসবেন না? ইচ্ছে তো ছিল, কিন্তু ভাইয়ের কথা অমান্য করে যেতে পারবো না। তবে সুযোগ পেলে অবশ্যই আসবো। আচ্ছা। তানভীর কল কেটে দিয়েছে। বন্যা ফোন থেকে গতকালের তোলা একটা ছবি বের করে শীতল চোখে তাকিয়ে তানভীরকে দেখছে। কিছুক্ষণ পর বন্যার বোন রুমে এসেছে। আপুকে দেখে বন্যা আতঙ্কিত হয়ে ফোন রেখে দিয়েছে। বন্যার বোন বন্যার মাথার কাছে বসে আস্তে করে বললেন, কি হয়েছে তোর? মন খারাপ? কিছু না। বন্যা নীরবে ঢোক গিলছে। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, মামারা তোর বিয়ের আলোচনা তুলেছে। তাদের ছেলের অতীত ভুলে আমরা যেন আবার চিন্তা করি। বন্যা কপাল কুঁচকে তাকিয়ে আছে। বুকে অজানা ভয় হানা দিচ্ছে। চোখের কোণে পানি জমতে শুরু করেছে। বন্যার বোন কিছুক্ষণ তাকিয়ে থেকে কোমল কণ্ঠে ডাকল, বন্যা, হুম। তুই কি তানবীরকে পছন্দ করিস? বন্যার মুখে এমন প্রশ্ন শুনে বন্যা কিছুটা ঘাবড়ে গেছে। কয়েক মুহূর্ত প্রশস্ত আঁখিতে তাকিয়ে রইল। বোনের এমন প্রশ্নের তোপে নিজেকে সামলাতে না পেরে হঠাৎই বোনকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হ্যাঁ না তাই বল। বন্যা তখনও অঝরে কাঁদছে। বন্যা কাঁদতে কাঁদতে বলল, আমি না চাইতো ওনাকে ভালোবেসে ফেলেছি আপু। আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বন্যার বোন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আস্তে করে বলল, আমি জানতাম, অবশ্য সেই দিনের আচরণ দেখে আমার সন্দেহ হয়েছিল। বন্যা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বন্যার বোন আবারও জিজ্ঞেস করল, মেঘ জানে? মেঘ, মিম, আবির ভাইয়ারা সবাই জানে। তাহলে মুখ ফুলিয়ে শুয়ে আছিস কেন? নিচে চল। মামারা? আশ্চর্য, ওনাদের জন্য আমাদের জীবন থেমে থাকবে নাকি? ওনাদের হীরের টুকরো ছেলের জন্য হীরা খুঁজতে থাকো, আমরা রূপা নিয়েই সুখে থাকবো। কি বলিস? বন্যা আনম্র হেসে বলল, ঠিক আছে। সকাল 10টার দিকে আরিফ আর আইরিন মেঘেদের বাসায় আসছে। যদিও মাহমুদা খান এখনও খানবাড়িতে আছেন। সবার সঙ্গে টুকটাক কথা বলে আরিফ চুপি চুপি মিমের রুমের সামনে এসেছে। দরজায় টোকা দিয়ে ধীর কণ্ঠে শুধালো, আমি কি আসতে পারি? মিম চোখে কাজল দিচ্ছিল। কাজল দেয়া থামিয়ে কিছুটা ঝুঁকে আরিফকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি আসবো কিনা বলো। আসো। আরিফ রুমে ঢুকে চারদিকে নজর বুলিয়ে মিমের দিকে তাকালো। মিম নিঃশব্দে ভ্রু নাচাতেই আরিফ মুচকি হাসল। মিম ঠোঁট বাঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার রুমে কেন এসেছো? ঝগড়া করতে? তোমার কি আমাকে এত জগড়টে মনে হয়? হ্যাঁ, এখন বলো কেন এসেছো? তোমাকে দেখতে। মিম দু হাতে নিজের দুগালে হাত রেখে ঘন ঘন পল্লব ঝাপটে বলল, দেখেছো? আরিফ মুচকি হেসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। মিম সঙ্গে সঙ্গে হাত নামিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, এই, তোমার মনে কি চলে? তোমার হাবভাব আমার একদমই ভালো লাগছে না। আমি কিন্তু ভাইয়াকে বিচার দেব। কি বিচার দেবে? বলবো যে তুমি আমার সাথে অসভ্যতমি করছো।
ভাইয়া যখন তোমার পা ভেঙে হকি খেলবে তখন বুঝবা। আরিফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তপ্ত স্বরে বলল, পা কবে ভাঙবে জানিও, তাহলে প্রস্তুতি নিতে সুবিধা হবে। ফাউল কথা বাদ দিয়ে যাও এখান থেকে, নাহলে সত্যি সত্যি বিচার দেবো। আরিফ পকেট থেকে 2 ডজন লাল রঙের কাঁচের চুড়ি বের করে বিছানার উপর রেখে শান্ত গলায় বলল, খুব শখ করে তোমার জন্য চুরিগুলো নিয়ে আসছি, তুমি বললে খুশি হব। আরিফ দরজা পর্যন্ত গিয়ে আবারও থামল, আর চোখে মিমের দিকে তাকিয়ে ফের বলল, তোমাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, কারো নজর না লাগে যেন। মিম কপাল কুঁচকে তাকিয়ে আছে। আরিফ চলে গেছে। মিম ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালো। লজ্জার কুণ্ঠায় মিমের উজ্জ্বল ধৃষ্টতা আরও বেশি ঝলমল করে উঠল। আরিফকে নিয়ে কখনো সেভাবে কিছু ভাবেনি মিম। দুজনের সম্পর্কটাও খুব বেশি মধুর নয়। এই বেলায় দুটো ভালো কথা বললে ও বেলাতেই ঝগড়া লেগে যায়। তাই আরিফের এই হঠাৎ পরিবর্তন মিমের কাছে অস্বাভাবিক লাগছে। মিম দুজোড়া চুড়ি হাতে নিয়ে কিছুক্ষণ দেখে আবারও রেখে দিল। প্রায় 4টার দিকে আবির তানভীরকে নিয়ে বন্যাতের বাসার সামনে আসছে। বাইক থেকে নামতে আবির চট জলদি পকেট থেকে টিস্যু বের করে তানভীরের মুখ মুছিয়ে দিতে লাগলো। আর বীরের কাণ্ড দেখে তানভীর হতবিহ্বল। কাজের নাম করে সকাল থেকে 2-3 ঘন্টা তানভীরকে সেলুনে বসিয়ে রেখেছে। 100 হেয়ার স্টাইল দেখে অনেক ভেবেচিন্তে একটা সিলেক্ট করে দিয়েছে। এমনকি তানভীরের পরনের পাঞ্জাবিটাও আবিরেরই দেয়া। আবির তানভীরের চুল ঠিক করে দিতে দিতে মৃদুস্বরে বলল, ভদ্র ছেলের মতো থাকবে কেমন? আমার মনে হচ্ছে আমাকে মেহমানের থেকে বেশি নতুন জামাই জামাই লাগছে। আমি কি বিয়ে করতে যাচ্ছি নাকি? আবির হাসল, সহসা বলে উঠল, করলে ক্ষতি কি? তানভীর আর চোখে তাকাতে আবির তাড়া দিল। তানভীরকে নিয়ে বাসার ভেতরে ঢুকলো। মেন গেটের ভেতরে এক পা রাখতেই তানভীর আশ্চর্য বনে গেল। আলী আহমেদ খান, মোজামেল খান, ইকবাল খান সহ মিম, মেঘ, আদি, আইরিন, আরিফ, আসিফ, রাকিব সবাই উপস্থিত। তারা ছাড়াও বন্যার বড় আপুর শ্বশুরবাড়ির মানুষজন, বন্যাদের আত্মীয় স্বজনে ড্রয়িং রুম পরিপূর্ণ। বন্যার আব্বু হেসে বললেন, নতুন জামাইয়ের আসতে এত দেরি কেন? তানভীর শুকনো মুখে ঢোক গিলে আবিরের দিকে তাকালো। আবির মুচকি হেসে বিড়বিড় করল, সারপ্রাইজটা কেমন? আই এম শকড। মেঘ দ্রুত এগিয়ে এসে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে? তানভীর মেঘকে আপাদমস্তক দেখে আবারও আবিরের দিকে তাকালো। মেঘের বিয়ের সময় এত এত শাড়ি আর লেহেঙ্গা দেখেছিল যে মেঘের জন্য শাড়ি লেহেঙ্গা কেনা শেষে তানভীরকে টেনেও সব থেকে বের করা যাচ্ছিল না। একই ডিজাইনের 2টো লেহেঙ্গা তার খুব পছন্দ হয়েছিল। এক পর্যায়ে খুব জোরাজুরি করেই 2টা লেহেঙ্গা নিয়েছিল। তানভীর ভেবেছিল বন্যাকে যেদিন প্রপোজ করবে সেদিন মেঘ আর বন্যাকে এই লেহেঙ্গা 2টো দেবে। কিন্তু হুট করে কক্সবাজার যাওয়া, ওখানে পরিকল্পনাবিহীন প্রপোজ করা, সব মিলিয়ে পরিকল্পনাগুলো এলোমেলো হয়ে গিয়েছিল। এদিকে মেঘের ইচ্ছে ছিল তানভীরের বিয়েতে বন্যা আর মেঘ দুজনের লেহেঙ্গা পরবে। তাই আবির বাধ্য হয়ে তানভীরের কেনা লেহেঙ্গা 2টোই দিয়ে দিয়েছিল। আবির ধীর কণ্ঠে বলল, আমার কিচ্ছু করার ছিল না। তুই খুব ভালো করে জানিস তোর বোনের বায়নার কাছে আমি আবির নাথিং। আলী আহমেদ খান ভারী কণ্ঠে ডাকলেন, ভেতরে আসো। তানভীর কিছুটা সামনে এগিয়ে সবাইকে সালাম দিল। সবার কথাই সোফায় গিয়ে বসলো। আশেপাশে সবাই অদ্ভুত দৃষ্টিতে তানভীরকে দেখছে। কি হচ্ছে, কি হতে চলেছে সেটা পুরোপুরি আন্দাজ করতে না পারলেও তানভীর কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। বন্যার আব্বু চাচু ওনারা তানভীরকে টুকটাক প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তানভীর ধীর স্থির কণ্ঠে উত্তর দিচ্ছে, তবে গলা প্রচণ্ড বেগে কাঁপছে। আব্বু আর বড় আব্বুদের দিকে তাকানোর বিন্দুমাত্র সাহসও অবশিষ্ট নেই। আবির তানভীরের ঠিক পেছনে দাঁড়ানো। বন্যার আব্বু সবার উদ্দেশ্যে বললেন, পরিচয় করিয়ে দেই, সে সাফিয়াদ্দিন খান তানভীর ওরফে তানভীর খান। সবার উপস্থিতিতে একটা কথা বলতে চাই। বড় মেয়ের সাথে আমি আমার ছোট মেয়ে মেহরনাজ মুনতাহা বর্ণার সাথে তানভীরের বাগদান সম্পন্ন করে রাখতে চাচ্ছি। গতকাল রাতে অলক্ষিতভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণে সবাইকে আগে কিছু জানাতে পারিনি। বন্যার আব্বুর কথা শুনে তানভীরের বুক ধুকপুক করছে। মনে যত সাহস ছিল যেন সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেছে। তানভীর মাথা নিচু করে আস্তে করে ঢুকিল। গতরাতে তানভীরকে বাসায় পাঠিয়ে সবাই যে আলোচনায় বসেছিল আর সেই আলোচনার সর্বাধিক নায়ক যে আবির ছিল, এটা বুঝতে সময় লাগলো না। গত 2 দিনে আবিরের বলা কথাগুলো তানভীরের কানে বাজছে। আবির কয়েকবার সরাসরি জিজ্ঞেস করেছিল, বিয়ে করার মতো সাহস আছে তোর? তানভীর তখন কথাগুলোকে সেভাবে গুরুত্ব না দিলেও এখন সব বুঝতে পারছে। তানভীরের খুব ইচ্ছে করছে আবিরকে জড়িয়ে ধরতে, কিন্তু এত মানুষের ভিড়ে সেটাও করতে পারছে না। বন্যার মামাতো ভাই এক দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। সুপ্ত ক্রোধ চোখে উপচে পড়ছে তার।
বিষয়টা তানভীরের চোখে না পড়লেও আবিরের চোখে ঠিকই পড়েছে। আবির ছেলেটাকে দেখে মিটিমিটি হাসছে। ছেলেটার নজর আবিরের দিকে পড়তে আবির সহসা দাঁত বের করে নিঃশব্দে হাসল। ছেলেটা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে চোখ সরিয়ে নিল। 10 থেকে 15 মিনিটের আলাপচারিতা শেষে বন্যা আর বন্যার বোনকে ডাকা হলো। দুই বোন একসঙ্গে নামছে। বন্যার বোনের পরনে বেনারসি শাড়ি আর বন্যার পরনে তানভীরের কিনে রাখা সেই লেহেঙ্গা। ওদের সাথে মিম, আইরিন আর মেঘ নামছে। তানভীর ঘাড় ঘুরিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে হৃদয় জুড়ে হিমশীতল হাওয়া বয়ে গেল। বন্যা ভারী মেকআপ না নিলেও লেহেঙ্গার সাথে মানানসই ভাবেই সেজেছে। মিষ্টি কালারের লেহেঙ্গার সাথে ম্যাচিং চুড়ি, অল্প স্বল্প গহনাও পড়েছে। চোখে কাজল আর ঠোঁটে গাঢ় লিপস্টিক দিতেও কৃপণতা করেনি আজ। এই অকল্পনীয় অপরূপ সাজে বন্যাকে দেখা মাত্র নিজের অজান্তেই তানভীরের ঠোঁটে প্রশান্তির হাসি ফুটল। হৃদয়ে বইছে বসন্তের প্রেমময় হাওয়া। মনের ভেতর থেকে শুধু একটা কথাই বের হচ্ছে, শি ইজ মাই বেটার হাফ। তানভীরের নিষ্পলক চাহনি দেখে আবির অতর্কিতে তানভীরের কাঁধে হাত রেখে আস্তে আস্তে আঙ্গুল নাড়ালো। তানভীর সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে স্বাভাবিক হয়ে বসেছে। একটা সোফায় বন্যারা দুই বোন পাশাপাশি বসা। তানভীর বন্যার পাশে বসেছে আর বন্যার বোনের পাশে তার হবু হাজব্যান্ড। মোজাম্মেল খান চোখে ইশারা দিতে আবির পকেট থেকে একটা আংটির বক্স বের করে দিল। মেঘ এতক্ষণ দূরে থাকলেও এখন আবিরের পাশে এসে দাঁড়িয়েছে। আবির তাকাচ্ছে না দেখে মেঘ আবিরের হাতে ঝিমটি কাটল। আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচাতেই মেঘ বিড়বিড় করে বলল, আমাকে কেমন লাগছে বললে না তো? মেঘের কপালের উল্টে যাওয়া টিকলিটা ঠিক করে দিয়ে আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, তুমি তমসার বুকে অরুদের আলোক ছট্টা হলেও আবির হৃদয়ে নিরস্তর দীপ্তির মেলা। এটা প্রশংসা ছিল নাকি অবজ্ঞা? আপাতত অবজ্ঞায় ভাবো, প্রশংসাটা না হয় রাতের জন্য তোলা থাকলো। আবির ঠোঁট কামড়ে হেসে আল গোছে চোখ টিপল। মেঘ মুখ ফুলিয়ে প্রশস্ত নেত্রে তাকিয়ে দু হাতে আবিরের হাত খামচে ধরেছে। এর মধ্যে তানভীর বন্যার বাগদান সম্পূর্ণ হয়ে গেছে। বন্যা বুক ফুলিয়ে শ্বাস টেনে পরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের অনামিকা আঙ্গুলের দিকে তাকালো। অন্তর্নিহিত অনুষঙ্গে বন্যার দুচোখ চিকচিক করছে। তানভীরের সাথে বিয়ের কথা সকাল পর্যন্তও জানত না বন্যা। বন্যার বোন হৃদের মুখ থেকে তানভীরের কথা শুনেই বন্যাকে সকালে জিজ্ঞেস করেছিল। তবে এর কিছুক্ষণ পর মেঘ মিমরা আসতেই বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। পরিশেষে বন্যার আব্বু গত রাতের আলোচনার কথা বন্যাদের জানিয়েছে। এত সহজে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এটা বন্যা কল্পনাও করতে পারিনি। আপাতত বাগদান সম্পন্ন হলেও তানভীরের জব হওয়ার পর অনুষ্ঠান করা হবে। তানভীর সবার দিকে একবার নজর বুলিয়ে অকস্মাৎ বন্যার কানের কাছে ফিসফিস করল, তোমাকে চেয়েছিলাম আমি স্বপ্নের মাঝে, আবৃত অনুভবে নিমিত্রে পেয়ে গেছি গোধূলি লগ্নের আগে। বন্যা আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীরের নিঃশাক্ত দৃষ্টি, মায়াবী আদল, অকৃপণ হাসি দেখে বন্যার ওষ্ঠযুগল কিছুটা প্রশস্ত হলো। বন্যা চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, সরি। সরি বলছে কেন? আমার ফোন মেঘের কাছে, তাই আপনাকে আগে জানাতে পারিনি। ভালো হয়েছে জানাওনি, আগে জেনে গেলে হয়তো এত সুন্দর একটা অনুভূতি মিস করে যেতাম। বন্যা শীতল চোখে ফের তাকালো। তানভীরের সাথে চোখাচোখি হতেই নিজের চোখ নামিয়ে নিয়েছে। তানভীর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উষ্ণ স্বরে বলল, দৃষ্টিকে জানিয়ে দাও তানভীর আজ থেকে শুধু বন্যা, মনের সব ভয় ভীতি আশঙ্কা ভুলে যেতে চাই নিরালায়। ছাদে খাবারের আয়োজন করা হয়েছে। বড়দের খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেছে। আত্মীয় স্বজনের ভিড় কমতে তানভীর অকস্মাৎ উঠে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় আবির কিছুটা অবাক হলো। কয়েক মুহূর্ত পর আবিরও জড়িয়ে ধরল। তানভীর অধীর কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি না চাইতে তুমি আমার জীবনের সবচেয়ে দামি গিফটটা আমাকে দিয়ে দিলে। তোমার এই অনুকূল আমি কোনোদিনও ভুলবো না। ভালোবাসি ভাইয়া, খুব বেশি ভালোবাসি। তুই আমার জন্য যত ঝড়ঝাপটে সহ্য করেছিস তার কাছে উপহার কিছুই না। তবে হ্যাঁ, 2 বছর আগে তোর বউকে আমাদের বাড়িতে নিচ্ছে না। আমার বউয়ের বউ ফিল শেষ হলে তবেই তোর বউকে ঘরে তুলব। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তানভীরের হাস্যজ্জ্বল চেহারা আর আবেগী কণ্ঠস্বর শুনে মেঘ অভিমানী কণ্ঠে বলল, হো, এখন সব ভালোবাসা ভাইয়ের জন্য? আমি যে এত বছর বান্ধবীকে আগলে রেখেছি, প্রপোজ করেছি, বিয়ের জন্য এত চিল্লাচিল্লি করেছি, এগুলো কিছুই না। তানভীর আবিরকে ছেড়ে হাসি মুখে মেঘের দিকে তাকালো। আলতো হাতে মেঘকে বুকে জড়িয়ে আদরে কণ্ঠে বলল, তুই তো আমার সবকিছু,
তুই পৃথিবীতে আসলি বলে আমি তানভীর পৃথিবীর শ্রেষ্ঠ একটা বোন পেয়েছি। তুই আসলি বলে আমি আবির ভাইয়ের মতো একটা ভাই পেয়েছি, আর বন্যার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। আমার জীবনে তুই সবচেয়ে দামি। সারা জীবন ভালোবাসি বললেও তোর প্রতি আমার ভালোবাসা অন্ত ঘটবে না। তবুও বলছি বনু, আমি তোকে সীমাহীন ভালোবাসি। আমার চোখে তুমি পৃথিবীর সেরা ভাই। তুমি আমার জীবনে না থাকলে আমি বোধহয় ভালোবাসার সঠিক অর্থই বুঝতাম না। আমিও তোমাকে সীমাহীন ভালোবাসি ভাইয়া। রাকিব শক্ত কণ্ঠে বলল। হও ভাই, ভালোবাসা সব তোদেরই। আমরা ভাই বানের জলে ভেসে আসছি নাকি, বলো আসিফ? জি ভাই, আমারও তাই মনে হয়। তানভীর মেঘকে ছেড়ে সবার উদ্দেশ্যে বলল। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। সবার মধ্যে কি ভাবিও আছে নাকি ভাই? তুমি সরাসরি বলতে পারছো না বলে আমাদের নাম নিচ্ছ, তাই না? তানভীর ঠোঁট বেঁকিয়ে ভিংচি কাটার চেষ্টা করল। পরপর নিরেট কণ্ঠে জবাব দিল। কেন, আমি কি ভয় পাই নাকি? বন্যার দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল। আই লাভ ইউ বন্যা। সবাই একসঙ্গে হেসে উঠল। বন্যা লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। সবার মধ্য থেকে আইরিন বলে উঠল। মানি না, মানবো না। সবার বেলায় ভালোবাসি, আর ভাবির বেলায় আই লাভ ইউ। তানভীর ভ্রু কুচকে ভারী কণ্ঠে বলল। দাঁড়া, তোর বিয়েটাও খুব তাড়াতাড়ি ঠিক করছি। না। মেঘ বন্যাকে টেনে এনে তানভীরের পাশে দাঁড় করিয়ে তানভীরের হাতের উপর বন্যার হাত রাখল। তার উপর নিজের রেখে মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো। আজ থেকে আমার বেবিটা তোমার। তাই বলে এটা ভেবো না যে আমি আমার বেবিকে ছেড়ে দেব। তুমি যদি ইচ্ছেকৃত আমার বেবিকে কষ্ট দাও তাহলে এর ফল খুব খারাপ হবে। আর হ্যাঁ, আমার ভাইও আমার বেবিও আমার। তাই তোমাদের দুজনের উপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝেছো? জি আপু, বুঝেছি। আবির মেঘের হাতের উপর নিজের হাত রেখে নিরেট কণ্ঠে বলল। আর আমার বউয়ের উপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝছো? মেঘ আর চোখে তাকিয়ে নিঃশব্দে হাসল। তানভীর বন্যা ফের বলল। জি ভাইয়া, বুঝেছি। রাকিব হুট করে বলে বসল। মেঘের জন্মের পর থেকে মেঘের ওপর তো তোর অধিকারই সবচেয়ে বেশি। মেঘের সাথে কেউ কথা বলো তো দূর, মেঘের দিকে কেউ তাকালেও তো তোর মেজাজ 626 হয়ে যেত। জয়ের কথা মনে হলে এখনও আমার কলিজা কেঁপে ওঠে। রাগের বশবর্তী হয়ে মেঘকে 2 থেকে 1 থাপ্পড় দিয়ে ফেলছিল বলে মেঘ তোর উপর রাগ করেছিল, আর তুই সেই রাগ মিটিয়েছিলি জয়ের উপরে। 11 বছরের ছেলেটার মাথায় তখনই 7টা সেলাই লাগছিল। জয়কে মেরে নিজের রাগ কমাতে পারলেও মেঘের রাগ কমাতে পারলি না। মেঘের রাগ ভাঙানোর চেষ্টায় নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করলি। তুই বাহির থেকে বদলে গেলে কিন্তু মেঘের প্রতি আবেগ আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলি না। যেই শুনলি সেই জয় আবারও মেঘের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তুই সব প্ল্যান বাদ দিয়ে দেশে আসলি। কেন? জয়কে মারলি তো মারলি, একেবারে 2 মাসের জন্য হাসপাতালে পাঠালি। বাকিদের কথা হয় নাই বললাম, এই তুই আবারও অধিকার নিয়ে কথা বলিস। মেঘের দায়িত্ব নিতে চাইলে বা মেঘের যত্ন নিতে চাইলে আগেই তাদের আত্মরা করে ফেলতি। আর এখন তো প্রকাশ্যে তোর বউ, কেউ কিছু বলা তো দূর, তাকালেই তুই মাটিতে পুঁতে দিবি। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল। আমার বউ শুধু আমার। কেউ খারাপ নজরে তাকানো দুঃসাহস দেখালে আমি আবিরটার জীবনকে দুঃস্বপ্ন বানিয়ে ছাড়ব। মেঘ নির্বাক চোখে রাকিবের দিকে তাকিয়ে আছে। মিম দূরে দাঁড়িয়ে সবার কাণ্ড কারখানা দেখছে। হঠাৎ আরিফের নজর পড়তে মিমের কাছে এগিয়ে গেল। মিমের হাতের লাল চুড়িগুলো দেখে মুচকি হেসে বলল। আমার দেওয়া চুড়িগুলো পরার জন্য ধন্যবাদ। এত খুশি হওয়ার কিছু হয়নি, জামার সাথে ম্যাচ হয়েছে তাই পড়েছি। মিথ্যে বলো না মিম, আর যাই হোক তোমার সাথে মিথ্যেটা যায় না। মিম চোখ তুলে তাকালো। আরিফের নিষ্পলক চাহনি দেখে আতঙ্ক আর কুণ্ঠায় চোখ সরিয়ে নিল। মিম বারবার বলেছিল এই চুড়িগুলো পরবে না, তবুও শেষ পর্যন্ত পড়েছে। কেন পড়েছে নিজেও বুঝতে পারছে না। মাগরিবে নামাজের পরপর তানভীরা সবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছে। বন্যার আব্বু আবিরের আব্বু চাচুকে এগিয়ে দিতে বেরিয়েছেন। রিদ, আদি, মিম, আরিফরা আগেই বেরিয়ে গেছে। মেঘ আর আবির বন্যার আম্মু, মামি আর অন্যান্যদের সাথে কথা বলছে। তানভীরদের এগিয়ে দিতে বন্যা গেটের বাহিরে শুরু গলিটা পর্যন্ত এসেছে। তানভীর কিছুটা সামনে চলে গেছে। আচমকা কিছু ভেবে পেছনে ঘুরল। বন্যাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে এক ছুটে এসে বন্যাকে জড়িয়ে ধরল। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে কম্পিত হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ডের ব্যবধানে বন্যার কপালে গালে অগণিত কিস করে ফেলেছে। বন্যা নিস্তব্ধ চোখে চেয়ে তানভীরের পাগলামি দেখছে। তানভীর আচমকা বন্যার মাথায় দেয়া ঘোমটার এক সাইড টেনে বন্যা সহ নিজের মাথা ঢেকে দিল। বৈদ্যুতিক বাতির আলোতে বন্যার ভীতিকর চেহারা
অল্প বিস্তর দেখা যাচ্ছে। তানভীর বন্যার কাছাকাছি আসতে বন্যার নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। তানভীরের নিঃশ্বাস বন্যার ঠোঁটে লাগছে। বন্যার ঠোঁট অপ্রত্যাশিতভাবে কাঁপছে। তানভীর সহসা বন্যার কম্পিত অধর নিজের দখলে নিয়ে নিল। বন্যা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে তানভীরের পেটের দুপাশ চেপে ধরেছে। আবির আর মেঘ সবার থেকে বিদায় নিয়ে বের হতেই এই দৃশ্য দেখল। মেঘ ঠিকমতো বোঝার আগে আবির এক হাতে মেঘের চোখ ধরে নিয়ে সামনে নিয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, চোখ ধরেছেন কেন? একটু দেখে ফেলি। এই ফাসিল, তানভীর তোমার বড় ভাই হয় না? বন্যা তো আমার বান্ধবী হয়, দেখি না একটু। নির্লজ্জের মতো কথা বলো না। আপনি খুব খারাপ। তাই ঠিক আছে, খারাপের রূপটা না হয় রাতে দেখাবো। এখন চলো। বিয়ের পর থেকে আবিরের অফিস সম্পর্কিত কোনো মাথা ব্যথাই নেই। রাকিব আর রাসেল কোনো রকমে অফিস টানছে। আবিরকে কিছু বলার মতন অবস্থাও নেই, কারণ আবির অন্য এক জগতে আছে। অবশেষে আবির আজ অফিসে যাবে, যদিও স্ব ইচ্ছায় না। আবির মেঘের বিয়ের আগে থেকে একটা মিটিং আটকে আছে। সেই মিটিংয়ের জন্য আজ বাধ্য হয়ে যেতে হচ্ছে। আবির ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো বিছানার উপর আবিরের শার্ট প্যান্ট টাই সুন্দর করে গুছিয়ে রাখা আছে, অথচ মেঘ রুমে নেই। আবির ভ্রু কুচকে রুম থেকে বেরিয়ে বেলকানিতে গেল। মালিহা খান, হালিমা খান, মিম আদির সাথে মেঘও গল্প করছে। মূলত তানভীরের বিয়ে নিয়ে আলোচনা চলছে। আবিরের বিয়ের বিষয়ে আগে থেকে কেউ না জানলেও তানভীরের বিষয় নিয়ে বাড়িতে আলোচনা আগেই হয়েছিল। তানভীর বাড়ি থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গিয়েছিল। তখন মাহমুদা খান বন্যার কথা জানিয়েছিলেন। অনেক বছর যাবৎ বন্যাকে চিনিয়ে জানে, আচার আচরণও ভালো, সব মিলিয়ে কারোরই কোনো আপত্তি ছিল না। তানভীরের উপর অল্প বিস্তর অভিমানের কারণে সবাই ইচ্ছে করে তানভীরকে আগে কিচ্ছু জানায়নি। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অকস্মাৎ উচ্চ শব্দে ডাকলো, বউ। মেঘ সহসা চোখ তুলে তাকালো, কিন্তু উঠে গেল না। আবির শক্ত কণ্ঠে আবার ডাকলো, রুমে আসো। মালিহা খান শান্ত গলায় বললেন, ডাকছে যে। মেঘ দরজায় দাঁড়িয়ে ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে বলল, সবকিছু রেডি করে রেখে গেলাম, আবার ডাকছেন কেন? আমি অফিস যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার চোখের সামনেই থাকবে। এখন টাইটে পড়িয়ে দাও। মেঘ তখনও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবির জিজ্ঞেস করলো, তাই বলতে পারো না? এই দায়িত্বটা যে আমার নিতে হবে এটা খুব ভালো করে জানতাম, তাই আগে ভাগে শিখে ফেলেছি। গুড গার্ল। আবির রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেঘ আবিরকে এগিয়ে দিয়ে আবার রুমে ঢুকলো। বিয়ের ঝামেলা, কক্সবাজার, ভাইয়ের বিয়ে সব মিলিয়ে ব্যস্ততায় আবিরের রুমটাকে এখনও আপন করেই নিতে পারেনি। মেঘের জামা কাপড়ের প্রায় সবই এখনও মেঘের রুমে রয়ে গেছে। মেঘ সেগুলোই টুকটাক গুছাচ্ছে। সকাল থেকে তানভীরের কোনো খোঁজ নেই। আবির কিছু দূর যাওয়ার পর তানভীরের নাম্বারে কল দিল। তানভীর কল রিসিভ করতেই আবির জানতে চাইল, কোথায় আছিস? মুন্সিগঞ্জ। এখানে কি করিস? বউ নিয়ে আসছি। বাহ, অসাধারণ। এটা অসাধারণ না ভাই, খুব সাধারণ। সাবধানে থাকিস। ঠিক আছে। মেঘ গুনগুন করে গান গাইছে আর আপন মনে ওয়ার্ড্রবে জামা রাখছে। জামার মাঝখান থেকে একটা ওড়না নিচে পড়ে গেছে। ওড়না তুলতে গিয়ে অকস্মাৎ বেডের নিচে একটা বড় লাগেজ চোখে পড়ল। মেঘ তেমন একটা গুরুত্ব না দিয়ে আবারও কাজে মনোযোগ দিল, কিন্তু মনের ভেতর কেমন যেন কৌতূহল যাচ্ছে। কিছুক্ষণ পর মেঘ বেডের নিচ থেকে লাগেজটা বের করলো। লাগেজে তালা দেখে চাবি খুঁজতে লাগলো। অবশেষে চাবির গোছা থেকে লাগেজের চাবি বের করে লাগেজটা খুলল। লাগেজ ভর্তি জিনিসপত্র দেখে নিজের অজান্তে কপালে কয়েক স্তর ভাঁজ ফেলল। উপর থেকে দু একটা জিনিস সরাতেই আশ্চর্য নয়নে তাকালো। মেঘের ছোটবেলার জামা, ছোট ছোট কিছু খেলনা সহ আরও অনেক জিনিস। কয়েকটা জিনিস তুলতেই একটা শাড়ির চোখে পড়ল। গাঢ় নীল রঙের অসম্ভব সুন্দর একটা শাড়ি, যার উপর একটা চিরকুট লেখা। আমি জানি না তুই দেখতে কেমন হয়েছিস, তবে আমার কল্পনায় তুই পরীর চেয়েও সুন্দর হয়ে গেছিস। তুই ঠিক কতটা বড় হয়েছিস জানি না। শাড়ি পরলে তোকে কেমন লাগবে সেটাও জানি না, কিন্তু আমি ঠিকই কল্পনা করে নিয়েছি। এই প্রথমবার নিজের টাকায় তোর জন্য শাড়ি কিনেছি। এই শাড়িতে তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে। নিচে আজ থেকে আরও 5 বছর আগের একটা তারিখ লেখা। মেঘ চিরকুটটা সরিয়ে জামার উপর দিয়ে কোনো রকমে শাড়িটা পরল। গাঢ় নীল রঙের শাড়িতে ড্রেসিং টেবিলের আয়নায় সত্যি সত্যি একটা পরী দেখতে পেল। বাস্তবিক অর্থে পরী না হলেও আবিরের কল্পনার পরীর মতোই লাগছে। শাড়িটা অনেক বছর আগের হওয়ায় নতুনের মতো আর নেই, তবুও মেঘের কাছে এটাই যেন আকাশ সম আবেগ, কারণ এতে আবিরের আবেগ, ভালোবাসা জড়িয়ে আছে।
মেঘ ধীরে ধীরে বাকি জিনিসগুলো দেখতে লাগলো। লাগেজে বেশ কিছু শাড়ি আছে, যার প্রতিটাতেই তারিখ সহ আবিরের লেখা চিরকুট লাগানো আছে। বিদেশে থাকাকালীন 7 বছরে মেঘের কথা ভেবে যা যা কিনেছে প্রতিটা জিনিস খুব যত্নের সাথে প্যাকিং করে রেখেছে। এক পাশের সব দেখে শেষ করার আগেই মেঘের নজর আটকায় অন্য পাশের হাজারো রঙিন কাগজের দিকে। মেঘ কয়েকটা রঙিন কাগজ হাতে নিল। প্রথম কাগজের উপর এক কর্নারে পৃষ্ঠা নম্বর লেখা। প্রথম পৃষ্ঠাতে অগোছালো অক্ষরে লেখা, যদি আমার হতো, ঘুম ভাঙতেই তোর আমার দূরত্বের কথা মন থেকে মুছে যেত।